গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে স্বপন জোয়ারদার, শিলিগুড়ির চারুলতা গ্রাম থেকে। শিলিগুড়ির থেকে 16 কিলোমিটার দূর এই চারুলতা গ্রাম হলো পাহাড়ি পাইনবনে ঘেরা এবং একটি খরস্রোতা পাহাড়ি নদী, তার পাশে এই গ্রাম। গ্রামের সঙ্গে কিছুটা পাহাড়ি উঁচু নিচু সবুজ ঘাসে ভরা মাঠ এবং 35 কিংবা 36টি বাড়ি নিয়ে এই গ্রামটা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারুলতা গ্রামটি আগে নাম ছিল বীরজাপুর এবং সেই গ্রামটির নাম চারুলতা পড়ে একটি ঘটনার পর। এই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। হয়েছিল এরকম যে চারুলতা গ্রামে একটি বাচ্চা মেয়ে ছিল। যখন চারুলতা গ্রামটির নাম ছিল বীরজাপুর, বীরজাপুর গ্রামে একটি বাচ্চা মেয়ে ছিল, তার নাম ছিল চারুলতা। চারুলতার মা ছিল না এবং চারুলতার বাবা ছিল গোয়াল। তো চারুলতা প্রায় তার বাবার 3টি গরু এবং একটি বাছুর এদেরকে নিয়ে সেই ঘাসের যে মাঠ, পাহাড়ি উঁচু নিচু মাঠ, সেই মাঠে গরুগুলিকে নিয়ে ঘাস সরাতে যেত। এবং চারুলতা ছিল প্রচুর পরিমাণে প্রকৃতির সঙ্গে যুক্ত। সে প্রকৃতিকে খুবই ভালোবাসত, নেচারকে খুবই ভালোবাসত। চারুলতার পুরো গোটা দিন কেটে যেত সেই মাঠের মধ্যে এবং সেই পাইন বনের মধ্যে, পাইন গাছের জঙ্গলের মধ্যে। এবং জঙ্গলের প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি পাহাড়, প্রত্যেকটি নদীর আশেপাশের জায়গা চারুলতার ছিল অনেক পছন্দের জায়গা। যেহেতু চারুলতার মা ছিল না, তো ছোট্ট চারুলতা সেই নেচারকেই, সেই পরিবেশকেই নিজের মায়ের মতন করে ভালোবাসত এবং সে প্রচুর বেশি সেই নেচারের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, নেচারের প্রতি বহুত আকৃষ্ট ছিল। ছোট্ট চারুলতা নেচারের সঙ্গে সেই গাছপালা, পাইন বন, সেই মাঠ, ঘাসের মাঠ, সেই তার গরু বাছুর এদের সঙ্গেই বড় হয়ে উঠেছে। এবং বড় হওয়ার পর তার বিয়ের যোগ্য মতো যখন সে হয়ে যায়, তখন চারুলতার বাবা চারুলতার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে এবং কয়েকটি সম্বন্ধ খোঁজার পর তার জন্য একটি পাত্র খুঁজেও পায় তার বাবা। শিলিগুড়ি স্টেশনের থেকে প্রায় 5-6 কিলোমিটারের মধ্যেই তার যার সঙ্গে তার সম্বন্ধ দেখা হয়, শিলিগুড়ি স্টেশন থেকে 5-6 কিলোমিটারের মধ্যে তার বাড়ি। চারুলতা তখনও বিয়ে করতে চায় না এবং চারুলতার অসম্মতিতেই তার বাবা তাকে সেই ছেলেটির সঙ্গে বিয়ে দেয়। ছেলেটির নাম হলো সুনীল। তো চারুলতা বিয়ে করে যখন শ্বশুরবাড়ি যায়, তার শাশুড়ি অনেকটাই প্রায় জল্লাদ প্রকৃতির। তো চারুলতার শাশুড়ি প্রথম দিন থেকেই চারুলতাকে প্রচুর বেশি খাটাতো, বাড়ির কাজ করাতো এবং ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, খাবার রান্না করা, এগুলো কাপড় ধোয়া, এগুলো সবই চারুলতাকে করতে হতো। তখন চারুলতার বয়সও সেরকম একটা হয়নি, 14 কি 15 বছর বয়স। এরপরে চারুলতা যখন মাঝে সাঝে, যেহেতু চারুলতা বন, প্রকৃতি এগুলোকে অনেক বেশি ভালোবাসত, তো মাঝে সাঝে চারুলতা নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রকৃতির মাঝখানে নিজের সময় কাটাতো এবং গাছপালা, পশু পাখি এদেরকে দেখে নিজে খুশি হতো এবং এদের টাচে থাকতে চেষ্টা করতো, এদের সঙ্গে থাকতে চেষ্টা করতো।
কিন্তু চারুলতার যে শাশুড়ি, সে এই ব্যাপারগুলো পছন্দ করতো না, যে চারুলতা ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে বসে থাকতো, মাঠে বসে থাকতো বা পাইন বনে ঘুরে বেড়াতো। এসব জিনিসগুলো চারুলতার শাশুড়ির পছন্দ ছিল না। তো একদিন এরকম হয়, চারুলতার চারুলতার স্বামী যখন ঘরে ফিরে আসে কাজ থেকে, সুনীল যখন ফিরে আসে, তখন চারুলতার যে শাশুড়ি মা, উনি সুনীলের কানে অনেক কথা তোলেন এবং চারুলতার ব্যাপারে অনেক কিছু বলেন। কথাগুলো হচ্ছে এরকম ধরনের যে, তোর বউ সারাদিন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কার সঙ্গে ঘোরাফেরা করে, এগুলো কিছু খোঁজখবর রাখছিস না তুই। তোর বউয়ের বাড়িতে পা টেকে না, তোর বউ শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ায়। এইসব শোনার পর সুনীলের মাথা গরম হয় এবং সুনীলের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মাথার মধ্যে ক্রিয়েট হয়, দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সুনীলের সাথে চারুলতার সেরকম একটা সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এবং প্রতিনিয়ত প্রায় ডেলি সুনীল যখন কাজ থেকে বাড়ি ফেরে, তখন সুনীলের মা, চারুলতার শাশুড়ি, সুনীলের কান ভাঙায় প্রতিনিয়ত। এরকম চলতে চলতে একদিন সুনীল নিজের রাগ না সামলাতে পেরে চারুলতাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে এবং সেই মারধরের কারণে চারুলতার নাক থেকে রক্ত বেরিয়ে পড়ে। এই ঘটনার পর চারুলতা প্রচুর কান্নাকাটি করে এবং চারুলতার শাশুড়ি এবং চারুলতার শ্বশুর দুজন মিলে চারুলতাকে বাড়ি ছেড়ে দিয়ে আসে চারুলতার বাবার কাছে। চারুলতার বাবা চারুলতার শাশুড়ি এবং শ্বশুরের অনেক হাত পা জোর করে যে আমার মেয়েটি বাচ্চা মেয়ে, তার ভুল হয়ে গেছে, সে আর বাড়ি থেকে বেরোবে না, তো আপনারা এরকম করবেন না। বিয়ের পর মেয়ে একমাত্র শুধু মৃত্যুর পরই তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে, তাছাড়া মেয়েরা আসেন। তখনকার দিনে এরকমই হতো। তো চারুলতার বাবা অনেক কাকুতি মিনতি করে চারুলতাকে বাড়িতে নিয়ে যায় এবং বোঝায় যে তোর শ্বশুরবাড়িটাই এবার থেকে তোর সব কিছু, তোকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে এবং শ্বশুরবাড়ির যেরকম রীতি, যেরকম নীতি, সেই সব মেনেই তোকে চলতে হবে। এসব বোঝানোর পর চারুলতার শ্বশুর শাশুড়িকে অনেক মিনতি করে চারুলতার বাবা চারুলতাকে আবার শ্বশুরবাড়িতে পাঠায় এবং তার শ্বশুর শাশুড়ি চারুলতাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। ফিরিয়ে নিয়ে আসার পর চারুলতার শ্বশুর এবং শাশুড়ি এবং সুনীল তিনজন মিলে চারুলতাকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলে। চারুলতা যে ছোটোবেলা থেকে প্রকৃতির সঙ্গে থেকে মানুষ হয়েছে এবং প্রকৃতিকে সে নিজের মা ভাবে, প্রকৃতিকে খুব ভালোবাসে, এরকম ঘরবন্দি অবস্থার পর থেকে চারুলতার দম আটকাতে শুরু করে এবং সে ছটপট করে প্রত্যেক দিন কখন সে প্রকৃতির মাঝখানে যেতে পারবে, কখন সে সেই পাহাড়ি ঘাসওয়ালা মাঠে সে খালি পায়ে দৌড়াতে পারবে, খালি পায়ে হাঁটতে পারবে, কখন সে পাইন বনের শাড়ির মাঝখান দিয়ে হাঁটবে, কখন সে সেই পশু পাখিদের সঙ্গে খেলা করবে, সময় কাটাবে। এসব ভাবে আর প্রত্যেক রাতে চারুলতা একা একা সারা রাত জেগে জেগে কাঁদতে থাকে। এরকমই একটা রাতে চারুলতা থাকতে না পেরে সে চুপি চুপি কাউকে না জানিয়ে রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আর নিজের শ্বশুরবাড়িতে ফিরবে না। এটা ভেবেই চারুলতা সে পাইন বনের মাঝ দিয়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে। রাতে পাইন বনের মাঝ দিয়ে যেতে যেতে চারুলতা একটা সময় এমন আসে যখন চারুলতার মনে হয় যে সে রাস্তা ভুল করেছে এবং সে বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না, সে বাড়ি পৌঁছাতে পারছে না। চারুলতা জঙ্গলে হাঁটতে হাঁটতে রাতে পাইন বনের মাঝখানে অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং সে একটা গাছের নিচে, গাছের উপরে হেলান দিয়ে বসে পড়ে। বসে বসে সে সারা রাত কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একটা সময় চারুলতা যেহেতু অনেক হেঁটেছে, অনেকটা পথই হেঁটেছে, তো চারুলতার অনেক ক্লান্তিতে দুই চোখ বুজে আসে এবং সে ঘুমিয়ে যায় সে গাছের নিচেই। ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে চারুলতার স্বপ্নে এক দেবী মূর্তি আসে এবং সে চারুলতাকে বলে যে মা, তুই এসেছিস আমার সঙ্গে দেখা করতে।
আমি ভাবছিলাম যে তুই আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসবি না। এবং চারুলতা সেই স্বপ্নে সেই দেবী মূর্তি বা সেই মহিলার যে মূর্তি সে স্বপ্নতে দেখছে, যে তাকে বলছে, সেটা মেবি প্রকৃতিও হতে পারে, সেটা প্রকৃতি দেবীও হতে পারে। সে যখন চারুলতাকে বলছে তখন চারুলতা প্রচুর কাঁদে স্বপ্নে, এবং স্বপ্নে কাঁদতে কাঁদতে চারুলতা বলে যে মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, এবং আমাকে সবাই ঘরবন্দি করে রাখছে, তো আমি ঘরবন্দি হয়ে থাকতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই, আমি প্রকৃতির মাঝখানে থাকতে চাই। এবং এইটা বলার পর সে দেবী মূর্তি সামনের থেকে উত্তর দেয় যে তুই আজকে বাড়ি চলে যা, নিজের বাবার কাছে ফিরে যা, কালকে তুই আমার সঙ্গে আবার দেখা করতে আয়, আমি তোকে আপন করে নেব এবং তোকে আমি আমার সঙ্গে সারা জীবন রাখবো। এটা বলার পর সে দেবী মূর্তি চারুলতার বাড়ির যে ডাইরেকশন তাকে দেখিয়ে দেন, বাড়ির দিক বা বাড়ির যে পথ তাকে বলে দেয়, দেখিয়ে দেয়। এবং তারপর চারুলতার ঘুম ভেঙে যায়। যখন চারুলতার ঘুম ভাঙে তখন প্রায় আকাশ ফর্সা হয়ে এসেছে, ভোরবেলা। চারুলতা সেই দেখানো পথ দিয়ে হাঁটতে থাকে এবং একটা সময় গিয়ে পৌঁছায় চারুলতার বাড়িতে, সেই গ্রামে সে নিজের বাবার কাছে যায় এবং বাবাকে সব কিছু বলে, সব ঘটনা খুলে বলে, কীভাবে তার শ্বশুর শাশুড়ি তার উপর অত্যাচার করতো এবং কীভাবে সে রাতে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে এসেছে, কীভাবে তার দম আটকাতো, এবং সেই গাছের নিচে সে শুয়ে পড়েছিল। তারপর সেই স্বপ্নতে আসা দেবী মূর্তি বা মহিলা সব কিছু সে নিজের বাবাকে বলে, এবং তার বাবা তাকে বলে যে চারু, তুই ফিরে যা তোর শ্বশুরবাড়িতে, তুই এসব পাগলামো করিস না মা। কিন্তু চারুলতা শোনে না। চারুলতা বলে যে তুমি যদি আমাকে বাড়ি পাঠানোর ওখানে ওই জায়গায় আবার শ্বশুরবাড়িতে যদি আমাকে পাঠানোর চেষ্টা করো বা একবার আমাকে বলো ওখানে যেতে, তাহলে আমি এই নদীতে ঝাঁপিয়ে আমার প্রাণ দিয়ে দেবো। চারুলতার বাবা আর কোনো উপায় না খুঁজে পেয়ে চারুলতাকে তার নিজের বাড়িতে রাখে, এবং সেই দিনকে তার শ্বশুর শাশুড়ি চারুলতাকে খুঁজতে খুঁজতে তার বাবার কাছে খবর পাঠায় যে তার মেয়ে এরকমভাবে পালিয়ে গেছে, তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারুলতার বাবা তার উত্তরে কোনো আর খবর পাঠায় না এবং চারুলতাকে নিজের কাছে রাখে। সেই রাতে আবার চারুলতা সেই স্বপ্নে দেখা দেবী মূর্তি, যে চারুলতাকে বলেছিলেন যে পরের দিনকে রাতে তুই আমার সঙ্গে দেখা করতে আবার আসবে, সেই কথা মনে করে চারুলতা ব্যাকুল হয়ে পড়ে এবং মাঝরাতে সে উঠে আবার বাড়ির থেকে চুপি চুপি বেরিয়ে সে পাইন বনের একদম মাঝখানে অবধি, পাইন বনের অনেক গভীর অবধি সে পৌঁছায়। সেই দেবী মূর্তিকে ডাকতে ডাকতে, মা 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 তুমি কোথায়, মা আমি এসেছি, মা আমাকে আপন করে নাও। অনেকক্ষণ ডাকাডাকির পর চারুলতা আবার ক্লান্ত হয়ে পড়ে এবং সে আবার একটি গাছের ওপর হেলান দিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর চারুলতার স্বপ্নে আবার সেই দেবী মূর্তি আসেন এবং বলেন যে তুই এসেছিস মা, আজকের পর থেকে তোকে আর কেউ কোনো বাধা দিতে পারবে না, তুই পুরোপুরি আমার সঙ্গে আজকের পর থেকে থাকবি এবং আজকে আমি তোকে আপন করে নেব। চারুলতা স্বপ্নে নিজের দুই হাত সামনে বাড়িয়ে সে কাঁদতে থাকে, বলে মা তুমি আমাকে আপন করে নাও, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, এক মুহূর্তের জন্য কোথাও যেতে চাই না। এবং এটা বলে কাঁদতে 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 সেই দেবী মূর্তি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় এবং চারুলতা মা মা করে ডাকতে ডাকতে হঠাৎ দেখে যে সেই দেবী মূর্তি গায়েব হয়ে গেছে, এবং সেই সময় চারুলতার ঘুম ভেঙে যায়। এবং ঘুম যখন ভাঙে চারুলতা দেখে চারুলতা নিজের দুই হাত সামনের দিকে বাড়িয়ে উঠে দাঁড়িয়ে আছে এবং মা মা চিৎকার করছে এবং কাঁদছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে আর তার মনটা ভারী হয়ে এসেছে। চারুলতা ঘুম ভাঙার পর সে আবার বলে, মা তুমি যে আমাকে বললে আপন করে নেবে, তুমি কই আমাকে আপন করলে, তুমি চলে গেলে, ফিরে আসো মা।
তুমি ফিরে আসো। ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারুলতা এরকম বলতে থাকে এবং চারুলতা বুঝতে পারে যে সে নড়তে পারছে না সেই জায়গা থেকে আর। চারুলতা বুঝতে পারে না কী হচ্ছে তার সঙ্গে এবং সে সামনে এগোনোর চেষ্টা করে বা হাঁটার চেষ্টা করে। তখন দেখে সে পুরোপুরি মাটির সঙ্গে জুড়ে গেছে এবং সে হাঁটতে পারছে না। চারুলতা নিজের পায়ের দিকে তাকায়। তখন চারুলতা দেখে যে তার পাগুলো আস্তে আস্তে তার চামড়া, পায়ের চামড়া, পায়ের মাংস সব শুকিয়ে পড়ছে এবং তার পাগুলো আস্তে আস্তে শুকিয়ে কাঠের মতন হয়ে পড়ছে। পায়ের থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, আস্তে আস্তে চারুলতার পুরো শরীর পরিবর্তন হচ্ছে এবং তার হাত, পা, তার গায়ের মাংসগুলো শুকিয়ে পড়ছে এবং তার চামড়াগুলো আস্তে আস্তে শোকাতে শোকাতে কাঠের মতন শক্ত হয়ে পড়ছে এবং চারুলতা দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আর সে নিজের হাতগুলো পর্যন্ত গোটাতে পারছে না বা নড়াতে পারছে না। মোটামুটি কিছুক্ষণের মধ্যে চারুলতার পুরো শরীরটা ধীরে 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 বদলে একটা গাছের রূপ নিতে শুরু করছে এবং চারুলতার হাতের থেকে তার আঙুলগুলো আস্তে আস্তে লম্বা হচ্ছে এবং তার আঙুলের থেকে ছোটো 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 পাতা বেরিয়ে পড়ছে। তার মুখটা পরিবর্তন হয়ে পড়ছে, তার শরীরটা পরিবর্তন হয়ে পড়ছে। একটা সময় এমন আসলো যখন চারুলতা পুরোপুরি একটা গাছে পরিবর্তন হয়ে গেল এবং এই পরিবর্তনের পর থেকে চারুলতা আর কোনো দিনও মানুষ রূপে ফিরতে পারল না এবং সে প্রকৃতির সঙ্গে মিশে গেল। এই ঘটনাটি যখন চারুলতার শরীর যখন পরিবর্তন হচ্ছে একটি গাছের মধ্যে, তখন সেই জঙ্গলে কেউ একজন উপস্থিত ছিল যে এই ঘটনাটা নিজের চোখে দেখতে পায়। সে চারুলতা যখন নিজের বাড়ির থেকে বেরিয়ে সে যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, সে পাইন বনের দিকে যাচ্ছিল, তখন সেই মানুষটি, কোনো একটি মানুষ, তার নাম কেউ জানে না, তো সেই মানুষটি চারুলতাকে একা, একটি 15-16 বছর মেয়েকে একা জঙ্গলের দিকে যেতে দেখে সে তার পিছু নেয় এবং সে লুকিয়ে লুকিয়ে পুরো ঘটনাটা দেখে। এই ঘটনাটির পর সেই মানুষটি সবাইকে জানায় এই ঘটনাটা, যে সে নিজের চোখে দেখেছে চারুলতাকে একটি গাছে পরিবর্তন হতে। এটা জানানোর পর পরের দিন সবাই, গ্রামের সবাই চারুলতাকে খুঁজতে সে পাইন বনের মধ্যে যায় এবং যেহেতু রাতে এই ঘটনাটি হয়, সেই মানুষটি দেখে এই ঘটনাটি চারুলতার পরিবর্তন। সকালে যখন সে পৌঁছায় সেই জায়গাটাতে, যে সেখানে এত গাছ, এত হাজার হাজার লক্ষ লক্ষ গাছ, সেই গাছের মাঝখানে সে আর চারুলতাকে খুঁজে পায় না। সে আর চারুলতা কোন গাছটাতে পরিবর্তন হয়ে গেছে সে বুঝতে পারে না এবং কেউই তারপর থেকে চারুলতার কোনো খোঁজ পায় না। চারুলতা মিশিয়ে যায় সেই প্রকৃতির মধ্যেই এবং তার কখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে সেই গ্রামটির নাম চারুলতার নামে রেখে দেওয়া হয় এবং এখনও পর্যন্ত সেই গ্রামের লোক মানে যে চারুলতা এখনও কোনো না কোনো গাছের রূপে সেই গ্রামটিকে রক্ষা করে যাচ্ছে। তো এই ছিল আজকের ঘটনা। যারা শুনছেন আমাকে কমেন্টে নিশ্চয়ই জানান যে ঘটনা আপনাদের কেমন লাগলো এবং এই ঘটনা কতটা সত্যি বা কতটা মিথ্যা, এটা পুরোপুরি আমি আমার ভিউয়ার্সদের ওপর বা আমার শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম। কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের মতন আমার গল্প শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত, কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।